কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে অমৃতা আমাদের সাথে এই ঘোস্টলি কল রেকর্ডিং এ রয়েছে। ঘটনাটি শেষ অব্দি শুনুন এবং জানান আপনাদের কেমন লাগলো। এই ঘটনা সম্বন্ধে আমি বিশেষ কোনো হেন্সি দিচ্ছি না, ঘটনাটা সত্যি কথা বলতে খুবই মারাত্মক এবং গ্রোস। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনারাও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, অথবা আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অমৃতা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বেসিক্যালি বেশ অনেক মাস ধরে তোমার সাথে কথা বলার কথা, দুটো ঘটনাও রয়েছে। ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং ঘটনা, এবং একটা ঘটনা পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টির লিডারকে কেন্দ্র করে। আহ, আমি আজকে এই ঘটনাটার ব্যাপারে ডিপ ডাউন করতে চাই। কি ঘটেছিল না ঘটেছিল সবটা তোমার থেকে জানবো। কি হয়েছিল শুরু থেকে শুরু করো অমৃতা। আচ্ছা, প্রথম ঘটনাটা হচ্ছে, যে ঘটনাটা আমি দর্শকদের আজকে বলবো, এই ঘটনাটা হচ্ছে তোমার দুটো পার্ট রয়েছে, একই বাড়ির কিন্তু দুটো পার্ট রয়েছে। প্রথম সবার আগে যারা পার্টটা, নতুন শুনছে তাদের বলে দাও কোথায় থাকো, and হ্যাঁ, ঘটনাটা কোন আমি জায়গায়। আমি হচ্ছে আমি অমৃতা, আমি হরিয়ানায় থাকি। এখানেই আমার সমস্ত কিছু। তা হরিয়ানার ঘটনাটা বলছি, আমার জাস্ট বাড়ির কাছে একদম। তো আমার যে বন্ধুটি রয়েছে, ধরে নিলাম বন্ধুটির নাম দীপ। তো দীপের কাছে ফোন আসে। ও যেহেতু ইউটিউবার প্লাস ইনভেস্টিগেটর, প্যারানর্মাল ইনভেস্টিগেটর, এবং ও কিছু সাধনা ভাদনাও করছে। তা এই কারণে ওর কাছে প্রথমে ফোনটা আসে যে বাড়িতে প্রবলেম হচ্ছে, আপনি যদি আসেন তাহলে সুবিধা হয়। প্রথমে মেল আসে ওর কাছে, না, তো হাজার একটা মেল আসে, ও কোনো ইয়ে করে না। তারপরে কন্টিনিউয়াসলি মেল আসতে থাকে, একই নাম্বার থেকে মেল আসতে থাকে, এবং ওর বাড়িতে একদিন সরাসরি চলে যায়। আমি মানে যে পলিটিক্যাল লিডারের বাড়ির, তাদের একটা গ্রুপ ওদের বাড়িতে চলে যায়, এবং সে তখন ছিল না বাড়িতে, এবং বাড়িতে বলে আসে যে ইমিডিয়েটলি যেন সে দেখা করে। তো আবার পরের দিন যখন ও বাড়িতে আসে বা তাকে ফোন করে জানানো হয়, সে তখন আসে। তো আমাকে আমি তখন জানতাম না ব্যাপারটা। আমি দ্বিতীয় ভাগে আমি তখন ঢুকেছি। প্রথম ভাগটায় ও যখন যায়, ওর অভিজ্ঞতাটা আগে বলে নি, তারপর মেন ঘটনাটাই আসছি। বাড়িটাই গেছে একজন পলিটিক্যাল লিডারের বাড়ি, বুঝতেই পারছো, প্রভাবশালী ব্যক্তি বলতে পারি আমি তাকে। প্রভাবশালী ব্যক্তির মেয়ের জীবনে ঘটনা, এবং প্রভাবশালী ব্যক্তির যিনি একদম কাছের মানুষ, ডান হাত বলতে পারো, তার সাথে, সেই ছেলেটির সাথে তার যে প্রভাবশালী ব্যক্তির মেয়েটি ভালোবাসা হয়। আচ্ছা আচ্ছা, মানে ভালোবাসা সেই হয়। লিডারের মেয়ের ভালোবাসা হয়, তাই তো? হুম ওকে। লিডারের মেয়ের ভালোবাসা হয়, এবং ছেলেটিও যে গরিব তা বলবো না, তারা বর্ধিষ্ণু কৃষক। তাদের ফ্যামিলিটা, তারাও ভালো, মানে ছেলেটিও উচ্চ বিত্ত বলতে পারি আমরা। ঠিক আছে, ওই মানে প্রভাবশালী ব্যক্তির মতন অতটা না হলেও মোটামুটি তিনি পড়াশোনাতেও ভালো ছিলেন, এবং সমস্ত কিছু দিক দিয়েও স্টেবল ছিলেন আর কি, টাকা পয়সার দিক দিয়েও। তার সাথে মেয়েটির কলেজে থাকাকালীন প্রেম শুরু হয়, যেহেতু বাবার ডান হাত, বাড়িতে যাওয়া আসা, এবং তাকেও তাদের বাড়ির লোকের একদম ছেলের মতনই মানতো। তো এইভাবে ওদের প্রেমটা শুরু হলো। 3 বছর চলে।
3 বছর ওরা লুকিয়ে, সমস্ত কিছু লুকিয়ে চলার পর কোনোভাবে কোনো কারণে, দেখো কিছু জিনিস তো সত্যি বলতে, এই প্রেম জিনিসটাকে তো আর লুকিয়ে সবসময় রাখা যায় না সেইভাবে। একজন, তাও আবার একজন এতটা প্রভাবশালী ব্যক্তির মেয়ে, তো কোনোভাবে কারুর চোখে পড়ে যায়, এবং চোখে পড়ে যাওয়াতে তার বাবার কানে খবরটা যায়। যে ব্যবহারটা এতদিন ছেলেটি পেত, মানে একদম আন্টি আঙ্কেল বলতো তাদের, একদম ঘরের ছেলে ছিল, সেই ছেলেটি হয়ে যায় চোখের বিষ। প্রথমে তাকে বোঝানো হলো, বোঝানোর পর মানে তাকে বোঝানো হলো যে তুই মানে তোর লাইফে এগিয়ে যা, কিন্তু আমার মেয়েকে তুই ছেড়ে দে, এবং বেশ খানিকটা টাকার পরিমাণও তাকে লোভ দেয়া হয় আর কি, তুই যা চাস। কিন্তু ছেলেটিও নাছোড়বান্দা ছিল, প্রচুর বোঝানোর পরও ছেলেটি যখন নারাজ এবং মেয়েটিও যখন নারাজ, মেয়েটির ওপরও অত্যাচার করা হয়, ঘরে আটকে রাখা হয়, খাবার দেওয়া হয় না, যখন এত কিছু করেও যখন দুজন দুজনকে ছাড়া যাচ্ছে না, তাকে শেষ পর্যন্ত তার বাবা ওই বাড়ির মধ্যে, যে বাড়িটায় রয়েছে তারা, সেই বাড়ির মধ্যে তাকে পিটিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয় এবং হত্যা করা হয় তাকে। মানে মেরে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে? মেরে গাছের সাথে বেদম প্রহার করে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা। এই দেখে মেয়েটি মানে ওখানেই অজ্ঞান হয়ে যায়, এবং মেয়েটি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। যা হয়, যেটা মেনে নিতে পারে না, তার ভালোবাসার মানুষ। দেখো সত্যিকারের এখনকার দিনে বিচ্ছেদটাই বেশি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো মানে বিচ্ছেদ না হয় ভালোবাসাটাও তো আপন হয়। যেহেতু ছেলেটির বাড়ি যাওয়া আসা ছিল, এবং মেয়েটিরও কিন্তু তার মায়ের সাথে, ছেলেটির কিন্তু একটাই মাত্র ছেলে, এবং বাবা অল্প বয়সে মারা যায়, মা ছিলেন, মায়ের সাথেও কিন্তু মেয়েটির খুব ভালো সম্পর্ক ছিল, একদম নিজের মেয়ের মতন। ঠিক আছে, এরপরে কাহিনীটা আস্তে আস্তে টুইস্ট হবে। এটা তুমি কোন সালের কথা বলছো? এই যে আগের বছরের কথা বলছি, ডিসেম্বরের কথা বলছি আমি, ও, 2025-এ। হ্যাঁ, ওকে। ডিসেম্বরের কথা বলছি আমি। এই তোমার ধরো 15-16 তারিখের কথা বলছি, ডিসেম্বরের আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর মেয়েটি কোনো রকম সুস্থ হওয়ার পর ছেলেটির মায়ের সাথে দেখা করে, এবং ওর ভালোবাসাটা এতটাই তীব্র ছিল, মানে বিশ্বাস করবে কিনা জানি না, মেয়েটি বহুবার ছেলেটির মায়ের কাছে গেছে এবং কাঁদতো যে তোমার ছেলেকে আমি ফিরে পেতে চাই। এবং প্রথমে মেয়েটির মানে সরি, ছেলেটির মাও কিন্তু এই ব্যাপারগুলোতে, সেও তো দুঃখিত, সেও তো তার ছেলেকে হারিয়েছে, সেও ব্যথিত, কিন্তু মেয়েটির ওই ভেঙে পড়া দেখে, একটা মা তো, একটা নিজের মেয়ে যদি এতটা ভেঙে পড়ে, দেখবে মারাও নিজেকে শক্ত করে নিতে পারে। মেয়েটি চাইছিল কি বলতো, মেয়েটি চাইছিল যে কোনোভাবে ও, মানে ও হয়তো শুনেছিল যে আত্মা বলে কিছু আছে, বা ও এগুলোতে মেয়েটি বিশ্বাস করত। ও চাইছিল যে ছেলেটির আত্মাকে ও যদি কোনোভাবে কাছে পেত, বা ও কেমন আছে এখন, ও যদি আমার সাথে, এ জন্মে তো তাকে সশরীরে পেলাম না, যদি অশরীরেই আমিও তাকে পাই। ওর একটা এই চিন্তা ভাবনা ছিল। যখন এই চিন্তা ভাবনাটা ওর মা, মানে ছেলেটির মাকে জানায়, প্রথমে ছেলেটির মা কিন্তু রাজি ছিল না, বলছে এই সব হয় নাকি। ছেলেটির মা কিন্তু জানতো কিছু কিছু বিষয়, পরে আমরা জেনেছি ব্যাপারটা, মানে পরে তো মানে দীপ জেনেছে, আমি তো পরে অনেকটা পরেই জেনেছি। তখন বলেছে এইসব হয় না, তুই, ও যেটা চলে গেছে তুই নতুন ভাবে শুরু কর, এরকম ভাবে বিভিন্ন ভাবে বোঝাতো। কিন্তু মেয়েটি না বিভিন্ন জায়গায় যেত লুকিয়ে লুকিয়ে বাবাকে, যে যদি ওর ভালোবাসার মানুষকে সশরীরে না পেয়ে অশরীরকেই যদি পাওয়া যায়, হয় না, আত্মাকে ধরে রাখা যায়। তা এই করতে করতে মানে বিশাল টাকা পয়সাও খরচ করলো, কিন্তু কোনোভাবে কিছু হলো না, আলটিমেটলি ও ফল পায়নি। যখন ও মুহ্যমান, সমস্ত কিছু ওর ভালোবাসার জন্য একদম ব্যথিত, কেঁদে ভেসে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, বারবার অসুস্থ হয়ে পড়ছে, তখন ছেলেটির মা বলল তুই কি চাস। ছেলেটির মায়ের কাছে যখন আসে, তখন ছেলেটির মা জিজ্ঞেস করলো তুই কি চাস, তো তখন বললো আমি ওকে চাই, তুমি যেভাবে হোক আমাকে মানে ওকে এনে দাও। তখন ছেলেটির মা বলেছে তুই এতে পেলে তুই খুশি তো, তাহলে আমি সেটাই করব।
তো উনি হয়তো ওনার কোনো কারুর কাছে যান এবং ছেলেটির আত্মাকে ওই বাড়ির সাথে জুড়ে দেন, মানে মেয়েটির আত্মার সাথে জুড়ে দেন। এবার কি করে জোড়েন কি না করেন এগুলো আমরা কিচ্ছু জানি না, ঠিক আছে। এরপরে দীপ বলছে যে আমি যখন গেলাম মেয়েটির অবস্থা মানে বলতে গেলে ডবল টোনে কথা বলছে, যে খুব যে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তা কিন্তু না, ঠিক আছে। ওকে দেখে যে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে চিৎকার চেঁচামেচি করছে তা কিন্তু না, যথেষ্ট ভদ্রভাবে বসলো তার সামনে, দীপের সামনে। দীপের সামনে বসে বলছে আমি চাই না ও আমার থেকে চলে যাক, আমি সবাইকে খাবো, এখানে সবাইকে শেষ করব, তবে আমি গিয়ে শান্ত হব। আমার তো কোনো অপরাধ ছিল না, আমি তো শুধু ওকেই ভালোবেসেছিলাম। এবং কথা কিন্তু বলছে ডবল টোনে, ডুয়েল টোনে কথা বলছে ছেলেটি এবং মেয়েটির গলায়, যেন মনে হচ্ছে দুজনের ভালোবাসা ওকে ব্যক্ত করছে। কিন্তু আমার বাবা ওকে মেরে ফেলেছে, আমি চাই না ও আমার থেকে আলাদা হোক, তুমি চাইলেও ওর থেকে আমাকে আলাদা করতে পারবে না, ডবল টোনে বলে যাচ্ছে। তো এই দেখে তারপরে তো তোমার দীপ বলছে যে আমি যেটা দেখলাম সেটা তো বুঝতেই পারছি যে কিছু একটা হয়েছে। তো তখনও জানতো না যে একে যে মেরে ফেলে দেয়া, হত্যা করা হয়েছে, এত কিছুও কিন্তু তখনও জানতো না। কিভাবে জেনেছে বলছি তোমাকে। তারপরে ও তার গুরুদেবকে নিয়ে আসে। প্রথমে ও চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই নিয়ে আসা হয় না, ঠিক আছে। তো তখন বলছে যে আপনারা কিছু একটা লোকাচ্ছেন, ওর মা বাবাকে বলছে আপনারা কিছু একটা লোকাচ্ছেন। ও কিন্তু ওর নিজেও যে ও যে কথা বলছে যে ওরা আমাকে হত্যা করেছে তা কিন্তু বলেনি, শুধু বলেছে আমি ওর থেকে আলাদা হব না, আমার তো কোনো দোষ ছিল না, আমাদের তো কোনো দোষ ছিল না, ওর থেকে আলাদা হব না, আমি সবাইকে খাবো আর কি, মারবো যাকে বলেছে। তা এরপরে ওর যখন গুরুদেবকে আনা হয়, এবার ওর গুরুদেব তো বলছে যে কি কি ব্যাপারটা হয়েছে। তো ওর গুরুদেবের সামনে তখন বলছে, ওই মেয়েটি তখন ওই ডবল টোনে বলছে আপনি এইখানে, মানে একটা ঠিকানা দেয়, এইখানে গেলে সমস্ত কিছু জানতে পারবেন। তা তখন বলছে ঠিক আছে সে তো জানতে পারবো, কিন্তু এইভাবে তো একটা আত্মার সাথে আর একটা আত্মা থাকা যায় না, তুই কি, মানে তোকে আমি মুক্তি দিতে চাই। বলছে আমি তো মুক্তি নিতেই চাই না, আমি তখনই মুক্তি নেব ওরা যখন শেষ হবে। তাও কিন্তু বলছে না, মানে কতটা ভাবো যে তখনও ওই আত্মা বলছে না যে এরা আমাকে মেরেছে বা এদের জন্য ইয়ে করে রেখেছি, তখনও বলছে না, শুধু বলছে এই ঠিকানাটাই গেলে আপনারা জানতে পারবেন কি হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তো বিভিন্ন ভাবে ওর পুজো আশ্রার মাধ্যমে যজ্ঞ করা হয়, যজ্ঞ করার মাধ্যমে ও ও একটা কি বলতো, ও একটা আমাদের মানে ওই সরি আমাদের বলছি ওই গুরুদেবকে একটা দেয়। সেটা হচ্ছে ওই যে গাছটা আছে না, যে গাছটাতে ওকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ওই গাছটা যেখান থেকে কাটা হবে আধখানা কেটে ওই গাছটা, ওই গাছের ওর যে ছাইটা রাখা আছে ওর বাড়িতে, নাকি ওর অস্থিটা ওর মা নাকি রেখে দিয়েছে, ওই অস্থিটা ওই গাছটার নিচে পুঁতে দিতে বলেছিল, মানে এই মাটিতে পুঁতে দিয়ে ওই গাছটা পুঁতে দিতে বলেছিল। সে গাছটা বাঁচুক না বাঁচুক ওর দেখার দরকার নেই, কিন্তু ওই গাছটা ওর মাটির তলায় রেখে দিতে বলেছিল। তো এইভাবে তাকে ছাড়ানো হয়। এবার বলছে, এবার আমি বলি, এটা তো ছাড়ানোর ব্যাপারটা হলো, মেয়েটির কি ইয়েগুলো হলো। এবার যখন মেয়েটিকে ছেলেটির আত্মার সাথে বেঁধে দেওয়া হয়েছে, তখনের কাহিনীটা বলছি, সেটা ওর মা বাবা বলেছে, মানে যিনি প্রভাবশালী ব্যক্তি এবং তার স্ত্রী। সে হচ্ছে মেয়েটির অস্বাভাবিক আচরণ হচ্ছে, যে মেয়েটি সারাক্ষণ কথা বলতো সে একদম চুপ হয়ে গেল, ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল, সারাক্ষণ অন্ধকারের মধ্যে থাকতে ভালোবাসতো, এবং ওর ঘরে যে পর্দাগুলো ছিল সেইগুলো পর্যন্ত ডবল ডবল পর্দা করে দিতে হলো, মানে ও একদম আলো পছন্দ করছিল না। এবং সারাক্ষণ বলতো আমার এখানে ব্যথা, মানে সারা শরীরে ওর নাকি ব্যথা, ঠিক আছে, সারা শরীরে ব্যথা। এবং
ওর মানে ও ঘরটা থেকে না একটা বিকট একটা গন্ধ বেরোতো, মানে এই গন্ধটা না কোথা থেকে আসতো কোনো উৎসই নেই, একটা বোটকা গন্ধ। কিন্তু ও যে রীতিমতো স্নান করতো না, নোংরা হয়ে থাকতো তা কিন্তু না, ওর নিজের মতন কাজ করতো। কিন্তু ও যখনই কথা বলতো ডবল টোনে কথা বলতো। একদিন ওর মা বলছে যে আমি এরকম ওর ঘরে গেছি কোনো একটা কাজ করতে, কোনো একটা কাজে গেছি, ও পেছনে এরকম দরজার দিকের পিঠটা দিয়ে বসে আছে, আমি ঢুকছি, খাটটার সামনে না পুরো কালো একটা ঘন কালো ছায়ার মতন আমি যেন দেখতে পাচ্ছি কিছু একটা বসে আছে, মানে একদম ঘন কালো একটা কুণ্ডলীকৃত একটা বল হয় ওরকম ধোয়ার মতন ওখানে বসে রয়েছে আর ও কথা বলছে। এরপরে আমরা এই করব, এইখানে যাব, তুমি যাবে তো। এবং ও কিন্তু রীতিমতো বুঝতে পারছে না যে ওর মা ওখান থেকে দেখছে, ঠিক আছে। হঠাৎ করে ওর মা বলছে আমি কিন্তু ওই দেখে না রীতিমতো আমার পা দুটো যেন ওই দরজার ওখানে আটকে গেছে চুম্বকের মতন, মানে আমি যেন এগোতে পারছি না, কোনো কথা বলতে পারছি না মেয়ের ওই কীর্তি দেখে, বুঝলে। এবার ও বলছে যে হঠাৎ করে মানে আমি তো কোনো আওয়াজ ফাওয়াজ করিনি, একদম নিস্তব্ধ ভাবে দাঁড়িয়েছিলাম। ঠিক আমার মেয়ে তো পেছন ঘুরে ছিল, পুরো মুন্ডুটা না সেট করে পেছনে ঘুরে গিয়ে হাসছে হি 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 করে, তুমি আমাকে দেখতে এসছো, তুমি আমাকে দেখতে এসছো, এরকম করে হাসছে, হি হি করে হাসছে। হ্যাঁ, আর বলছে তুমি আমাকে দেখতে এসছো মা, তুমি আমাকে দেখতে এসছো, এরকম করে হাসছে আর বলছে। ওর মা যখন বলছে না দীপ হা হয়ে গেছে, বলছে এরকম করছে আর ও না ওরকম দেখে না ওই মুন্ডুটা তো ঘুরে গেছে, ও তো যেন ওর মেয়ে মরে গেছে ওখানে, কারণ কারণ মুন্ডুটা তো ওর একদম পেছনের দিকে পিঠের দিকে ঘুরে যেতে পারে না, কত আর ফ্লেক্সিবল হবে তার ঘাটটা। ওর মা তো ভেবেছে ওর মেয়ে মরে গেছে, ইয়ে হয়ে গেছে, ওই কালো কুণ্ডলী ছায়া দেখে তো আগেই কথা বলতে পারছিল না, ওই দেখে তো চিৎকার করে ওঠাতে হঠাৎ করে কাঁধে হাত, বুঝলে, আচ্ছা, হঠাৎ করে কাঁধে হাত দিয়েছে। কাঁধে হাত দিতে ও তো চোখ বন্ধ, ওরকম চোখ বন্ধ করে পেছন ঘুরতে দেখে ওর মেয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে। ওকে ওকে ওকে, তারপর? হ্যাঁ, এবার ওর মা বলছে যে আমি যখন আবার সামনে দেখলাম, সামনে দেখি কেউ নেই, আচ্ছা, বলে ওই দেখে আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি, ওই দেখে আমি ওখানেই অজ্ঞান হয়ে গেছি। আর একদিন ওর বাবা বলছে, ওর বাবা মানে নিচে কোনো একটা কারণে মানে মেয়েকে বেটার বাবা, তাই তো? মেয়েটার বাবা, প্রভাবশালী ব্যক্তির কথা বলছি, হুম। যে আওয়াজ মেয়েটাকে ডাকছে খাবার টেবিলে খাবার খেতে, তো আসছে না, একে তো নিচে নামছিল না, ওই ঘরে বসেছিল, তা জোর জবরদস্তি করে ওর বাবার কি করতো ব্রেকফাস্টের সময় মেয়েটিকে নিচে নামিয়ে আনতো। তা ডাকছে ডাকছে দেখে আসছে না দেখে ও ওপরে গেছে, ওপরে গিয়ে উনি দেখছে মেয়েটি পুরো ফ্যানের সাথে ঝুলছে। না, মেয়েটাও মারা গেছে? না না, শোনো না, টুইস্ট গুলো শোনো, এগুলো ওর বাবা বলছে মেয়েটা ঝুলছে, ওই দেখে তো চিৎকার, বাইরে থেকে সব মানে ইয়ে থেকে ছুটে আসে, ছুটে এসে মেয়েটিও ছুটে এসছে বাইরে থেকে, বলছে বাবা বাবা কি হয়েছে, ডবল টোনিং কথা বলছে বাবা বাবা করে। হ্যাঁ, সামনে যখন সবাই যখন ছুটে এসছে তখন দেখছে কেউ নেই, কিন্তু লোকটা বলছে এখানে ঝুলছে মেয়ে। এবার মেয়েটিও যখন কিছুক্ষণ বাদে এসছে, বলছে কি হয়েছে তোমরা এরকম করে চিৎকার করছো কেন, চিৎকার করার কি আছে, আমি তো এখানেই গেছিলাম। মানে ভাবতে পারছো মা বাবার ওপর দিয়ে কি যাচ্ছে, মানে এটা মানে just অস্বাভাবিক ভাষায় প্রকাশ হ্যালুসিনেশন, করতে পারবে না। ভাষায় প্রকাশ করা যাবে না, হ্যালুসিনেশন করছে সেটাও বলতে পারবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার কেউ কেউ বলতে পারে হ্যাঁ হ্যালুসিনেট করছে, নিজের মেয়েকে ঝুলতে থাকা কি হ্যালুসিনেট করতে পারে কোনো বাবা মা? করতে পারে না তো। তারপরে বলছে যে আর একদিন এরকম হয়েছে কাজের, ওদের বাড়িতে 24 ঘন্টা 4টে কাজের লোক রয়েছে, 24 ঘন্টায় ওদের কাজের লোক। বলছে একদিন ছাদে জামা কাপড় তুলতে গেছে, তুলতে গিয়ে
দেখছে যে ছাদের ওদের ওই ছাদের ওইখানটা না এই মানে টালি টালির মতন এই ত্রিকোণার মতন করা রয়েছে, মানে ওপরটা যেমন পাহাড়ের বাড়িগুলো হয় বরফগুলো যেমন ঝরে পড়ার জন্য যেমন উঁচু উঁচু থাকে না, বুঝতে পারছি। তোমাকে হুম, ওরকম ওদের ওপরটা। হুম। উনি দেখছে যে কাপড়টা তুলতে গেছে, উনি দেখছে ওই ওখানে টঙে একটা পুরো বোঝা যাচ্ছে একটা ছেলের অবয়ব, ছেলেটা কিন্তু মুখ ফুক বোঝা যাচ্ছে না, একটা ছেলে আর ওই মেয়েটা দাঁড়িয়ে কথা বলছে। বলছে ওখানে দাঁড়ানো জাস্ট অসম্ভব, মানে একটু হলেই টালকে একদম 3 তলা থেকে মাটিতে পড়বে সে। আচ্ছা, প্রথম আচ্ছা, কথা, আচ্ছা। দাঁড়ানো তো যাবে না, সে যদিও বা ব্যালেন্স করে দাঁড়ালো, যদি একটু ব্যালেন্স এদিক ওদিক হয় সে 3 তলা থেকে একদম নিচে সঙ্গে সঙ্গে। ওই দেখে তো উনি ওরকম প্রথমে বলছে যে আস্তে আস্তে ডাকছে যে মামুনি তুমি নিচে নেবে এসো, নিচে নেবে এসো, কোনো পাত্তা দিচ্ছে না, উত্তরই দিচ্ছে না, ওরা ওদের মতন গল্প করে যাচ্ছে। এরপরে যখন ওরকম নিচে আর একজন কাজ করছিল ওদের মালি, এবার মালিকে বলছে তুমি শিগগিরই আসো তো, আর একটু দাদা আর ইয়েকে যদি থাকে দাদা বা বৌদিমণিকে ডাকো, মানে ওদের ইয়েতে ম্যাডামকে আর স্যারকে কেউ থাকলে তাদের নিয়ে আসো, দেখো কি রয়েছে। এবার ও তো আর দেখতে পাচ্ছে না ওপর থেকে, মানে নিচ থেকে ও মালি বলছে কি হয়েছে, কে দাঁড়িয়ে রয়েছে ওখানে, তো কেউ দাঁড়িয়ে নেই। বলছে মামনি আর কে, একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ না? বলছে না কেউ তো নেই ওখানে, কে দাঁড়িয়ে থাকবে, আর ওখানে কি দাঁড়িয়ে থাকা সম্ভব? তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? এবার এদের দুজনের ক্লাস লেগে গেছে। এবার ও তো বলছে, এ যখন শুনছে না ও চিৎকার চেঁচামেচি করছে, চিৎকার চেঁচামেচি করতে করতে নিচে নেমে এসছে যে ম্যাডাম ম্যাডাম শিগগিরই আসুন না, দেখুন না ছোট ম্যাডাম কি করছে ওপরে ইয়েতে কোথায় দাঁড়িয়ে আছে, চলুন শিগগিরই। ও যখন নিচে নামতে নিচে ছাদ থেকে নিচে দোতলার ঘরে আসছে, দেখে ওর মেয়েটা বসে রয়েছে ওর ঘরেই ওরকম। আচ্ছা, আচ্ছা। মানে এতগুলো লোক হ্যালুসিনেট করবে নাকি বলো? মানে প্রত্যেকেরই একটা, মানে কি বলবো, প্রত্যেকেরই একটা এক্সপিরিয়েন্স করছে। প্রত্যেকেরই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তারপরে আরেকদিন বলছে যে কোনো মা আর বাবার সাথে না ও তো অস্বাভাবিক আচরণ করছে, খাবারগুলোও বেড়ে গেছে, ঘর থেকে বেরোতে চাইছে না, ডবল টোনে কথা বলছে। তাই এই কারণে না মা বাবার সাথে ঝগড়া লেগে গেছে ডাক্তার দেখানো নিয়ে। তার আগে একটা সাইকিয়াট্রিস্টকে ওর বাবা দেখিয়েছে না বলে, নিয়ে গেছে মেয়েটিকে। তো কি করেছে বলছে যে একদম এখানে দাঁড়িয়ে রয়েছে, ওর মা বাবা বলছে আমরা একটু দূরে দাঁড়িয়ে কথা কাটাকাটি হচ্ছে। ও ডবল টোনে বলছে তুই কি ভেবেছিস যে আমাকে মেরে দিয়ে তোরা ডাক্তারের কাছে নিয়ে যাবি আর ওকে ছেড়ে দেবো? ছাড়বো না, তোদের মেরে তবে নিয়ে যাব ওকে, তবে আবার শান্তি, এরকম করে বলছে। বলতে বলতে ওর মা না কি করেছে বলতো, ঘর থেকে না যখন এরকম ডবল টোনে কথা বলছে, যে ওর মা কি করেছে হয়তো কিছু বুঝতে পেরেছে, গঙ্গা জল বা কোনো কিছু জল আর কি নিয়ে এসে না ওর গায়ে যে ছেটাতে যাবে, ওই দূরে বলছে আমরা যথেষ্ট দূরে, ওর হাত বাড়িয়ে আমার গলাটা ধরার পজিশনে নেই, ও ওইখানে দাঁড়িয়ে, আমরা দূরে দাঁড়িয়ে ওইখান থেকে হাতটা লম্বা করে ওর মায়ের গলাটা টেপে একদম দরজার সাথে সাঁটিয়ে দাঁড়িয়ে আছে, সাঁটিয়ে দাঁড় করিয়ে দিল, আর মেয়েটা কিন্তু ওইখানেই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, মানে হাত লম্বা হবে কি করে? ওটাই তো কথা। তারপরে শোনো না, কাহিনীটা শোনো, এরকম তো হচ্ছে। ওর বাবা যখন বলছে ছাড়, কি করছিস কি করছিস, ওর যে কাজের লোকজন যারা রয়েছে তাদের ডেকেছে, তাদের ডেকে বলছে এই ছাড় ছাড়া ছাড়া ছাড়া। ওরা তখন বলছে কাকে ছাড়াবো, বৌদি তো এমনি দাঁড়িয়ে আছে, কেউ তো নেই। আর মামন মানে ছোটি ম্যাডাম তো নিচের ইয়েতে দেখুন ওখানে টিভি দেখছে আর দোল খাচ্ছে কিরকম ভাবে, ওইটা দেখতেই তো আমরা আপনাদের ডাকছিলাম নিচ থেকে, আপনারা আমাদের গলা শুনতে পাননি? ওকে। মানে এগুলো হয়ই না, মানে আমি যখন দীপের কাছে শুনছি, দীপকে বলছি এগুলো হয়েছে, তুই কি শুনেছিস? বলছে হ্যাঁ হয়েছে।
এবং ওর কাছে রেকর্ডিংও রয়েছে। ও হয়তো মানে হয়তো অনেকটা পরে গিয়ে ছাড়বে, নাও ছাড়তে পারে, বুঝতেই পারছো প্রভাবশালী ব্যক্তির ব্যাপার স্যাপার, ঠিক আছে। তারপরে কি হলো, এই করে তো আমি তো এই ঘটনাগুলো হলো। ঘটনাগুলো হওয়ার পর তো দীপকে ডেকেছিল, তারপর গুরুদেব আসলো, গুরুদেব ছাড়ালো, ওর ওখানটায় গিয়ে হলো। এই জাস্ট কিছুদিন তোমার এটা মার্চ তো, ফেব্রুয়ারির না মার্চের প্রথমের দিকে আমার কাছে কল আসে যে ওদের ওখান থেকে আবার ফোন আসছে যে ওদের বাড়িতে প্রবলেম হয়েছে, একটু খোঁজ খবর নিবি আদৌ কিছু হয়েছে কিনা। তো আমার দু একজন চেনাশোনা আঙ্কেলরা রয়েছে এখানে, তাদের বললাম যে একটু খোঁজ খবর নিও তো, কিছু প্রবলেম হয়েছে কিনা। তো বললো না, শরীর খারাপ এইটুকু শুনলাম ওনার। তা এবার বলছে যাবি শুন। আর আমি বলে রেখেছিলাম যদি কোনো সময় হয় না, যদি কিছু ইয়ে হয় ওদের বাড়িতে, কোনো প্রবলেম হয়, এখন তো সলভ হয়ে গেছে, যদি কিছু হয় আমাকে ভাই নিয়ে যাস, হ্যাঁ, কোনো পজিশনের কেস হলে, এরকম বলে রেখেছিলাম। হুম হুম। তো ও যখন ফোনটা এলো ওর কাছে, সঙ্গে সঙ্গে ফোন, অমৃতা ভাই যাবি? আমি বলছি হ্যাঁ একদম রেডি আমি। ছেলে বরকে বললাম তোর কাছে রাখলাম ছেলেকে, আমি চললাম, ঠিক আছে। হ্যাঁ, মানে ওই যে কথায় আছে না, কি নিল ঝোলা চললো ভোলা, এরকম ব্যাপার স্যাপার। হ্যাঁ, বুঝতে আমারও পারছি। ক্ষেত্রে সেই হয়েছে, ছেলেকে ওর কাছে রেখে দিয়ে আমি চললাম। গিয়ে এবার অদ্ভুত ব্যাপার হচ্ছে, প্রথম কথা মেয়েটা ঠিকঠাকই আছে। আমরা যখন ঢুকছি, প্রথম মেয়েটা তো বেরোয়নি, ও অন্য ইয়েতে ছিল। তা ওই আমরা যখন ঢুকছি, তারপরে ঢোকার পর আমরা তখন বলছি কি প্রবলেম হয়েছে, তো বলছে আপনি ভেতরে আসুন, এলেই দেখতে পাবেন। বিশেষ করো দীপ্ত একটা সাধারণত একটা বাড়িতে খুব নোংরা থাকে না, আর প্রভাবশালী ব্যক্তির বাড়িতে তো সম্ভবই না, যেখানে মিডিয়া আসছে, মানে হাজার হাজার লোকজন আসছে, সেখানে নোংরা থাকার কথা না। বাড়িটাকে ক্লিন হবে। নিট অ্যান্ড ক্লিন, সাধারণত গৃহস্থের বাড়ি নিট অ্যান্ড ক্লিনই থাকে। বাচ্চা কাচ্চা খুব বদমাশ না হলে যতদিন ছোট থাকে ততদিন অবধি একটু আধটু নোংরা থাকে, খেলনা পাটি পড়ে থাকে, আর বাদ বাকি সময় ক্লিনই থাকে সাধারণত বাড়ি আমাদের। হুম। মা পা দিয়ে কি গন্ধ, কি গন্ধ গো ওই বাড়িটায়, এইদিকে নোংরা ওইদিকে মানে ঘরে পা দেয়া যাবে না, মনে হচ্ছে কতদিন ঝাঁট দেয়া হয়নি বাড়িটাতে, কতদিন ঝাঁট দেওয়া হয়নি, নোংরা, কিন্তু বাইরেটা নিট অ্যান্ড ক্লিন, বাড়ির বাইরেটা নিট অ্যান্ড ক্লিন। এবার আমরা তখন যারা রয়েছে আর কি, ওনার যারা সহকারী, তাদের জিজ্ঞেস করছি এই কি অবস্থা, এরকম কেন? বলছে ম্যাডাম আর স্যার কিছুতেই ঘর পরিষ্কার করতে দেন না। এমন কি যে থালাগুলো বলছে আপনারা আসুন একবার রান্নাঘরের অবস্থা এবং ওনাদের খাবারের খাবারের থালাগুলো দেখুন, পুরো নোংরা পড়ে গেছে, ছাতা পড়ে গেছে, পোকা চলছে, সাদা সাদা পোকাগুলো, হ্যাঁ, ম্যাগাটস হয়ে গেছে পুরো। ম্যাগাটস হয়ে গেছে। ওই পোকাগুলোর মধ্যে ওই খাবারগুলো খাবে ওরা। পাগল হয়ে গেছে নাকি? আমি বলছি হ্যাঁ এরকম? বলছে হ্যাঁ, ওনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থালাতে দিলেও ওনারা খান না। এবার তখন আমরা জিজ্ঞেস করছি যে বাড়িতে আর কে আছে, বলছি আর দীপ তখন বলছে ম্যাডাম কোথায়, ছোট ম্যাডাম মানে ওনাদের মেয়ে কোথায়। তা ওনাদের মেয়ের কথা জিজ্ঞেস করতে উনি নেবে আসলেন, নেবে আসতেই তো মেয়েটা একদম ঠিকঠাক দেখলাম, যা মানে ও দীপ যা দেখে গেছিল একদম ইয়ে রয়েছে। তবে মেয়েটা আমাদের একটাই কথা বলেছে, বলছে আর কি, যে তোমরা চেষ্টা করো না, তোমরা চেষ্টা করো না, এটা কিন্তু পারবে না করতে, ওদের শাস্তি ওদেরই পেতে দাও। পুরো ইয়েতেই বলছে, মেয়ের গলাতেই বলছে, তখন আর কোনো ডবল টোনে না, ওদের শাস্তি ওদের ওদের পেতে দাও। এবার তখন দীপ বলছে কেন, ওদের শাস্তি তো এর আগে পেয়েই গেছে, তোমাকে নিয়ে ওরা যা ভুগেছে, যা জিনিসপত্র দেখেছে, সেটা কি কম ছিল সন্তানের? বলছে একজনের সন্তানকে তো নিয়ে নিয়েছে,
তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছে, তার বাড়ি শূন্য করে দিয়েছে। তার বাড়িতে, দীপকে তখন বলছে তার বাড়িতে গিয়ে দেখো ওনার মা সুইসাইড, মানে সরি, আত্মহত্যা করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তখন অবাক হয়ে গেছে, কারণ ওনার মায়ের সাথে তো যোগাযোগ করেই তো এত ঘটনাটা জানতে পেরেছিল যে কিভাবে ওনার ছেলেকে হত্যা করা হয়েছিল। যে নাম্বারটা দিয়ে, মানে যে ঠিকানাটা দিয়েছিল বললাম না, ওই ঠিকানাটাই গিয়ে দীপ তখন জানতে পেরেছিল। এইভাবে, ওরা তো বলেনি যে কিভাবে ইয়ে হয়েছে, কেন হয়েছে, তখন ও গিয়ে জানতে পেরেছিল। তখন বলছে মায়ের মৃত্যুর জন্য ওরা দায়ী, ওদের তোমরা ঠিক করতে যেও না। সে বলছে আর হাউ হাউ করে মেয়েটা কাঁদছে রীতিমতো, ওদের পাপের শাস্তি ওদের পেতে দাও। তখন দীপ বলছে তুমি শান্ত হও, দেখো এরকম ভাবে তো কেউ পাপের শাস্তি পেতে পারে না, এইভাবে হতে পারে না। বলছে ওকে তো মা ধরেছে। বলছে কোন মা ধরেছে? বলছে কেন, ওরা যাকে মেরে ফেলেছিল, যার মা যার মা মারা গেছে তা সেই ধরেছে, সে ওদের না ধরে নিয়ে যাবে না, তুমি যতই চেষ্টা করো। এর আগে তো আরো 2-3 জনকে নিয়ে এসছিল এরা, জিজ্ঞেস করো না তাদের কি পরিণতি হয়েছে। এবার তখন ওদের জিজ্ঞেস করেছে কি হয়েছে ব্যাপারটা। বলছে যখন এরকম অস্বাভাবিক আচরণ করছে, ঘর দুয়ার মুছতে দিচ্ছে না, তারপরে বলছে যে পুরো ঘটনাটা আমাকে জানতে হবে, তোমরা প্রথম থেকে বলো। আমার সামনেই বলছে, আমরা বসে আছি, মানে বসতেও না তোমার ঘেন্না করবে ওই নোংরা সোফা ইয়েতে, তাও কোনো রকমে বসেছি। ওনারা যিনি রয়েছে কাজের একদম সর্বক্ষণের মানে 4 জন থাকে, তাদের মধ্যে একজন বলতে শুরু করলেন যে আপনারা তো ছাড়িয়ে চলে গেলেন, তারপর থেকে দাদা আর মানে ম্যাডাম আর স্যার কিন্তু ঠিকঠাকই ছিলেন, কোনো প্রবলেম ছিল না। কিন্তু এই যে যিনি মারা গেছেন, যে ছেলেটির মা মারা গেছেন, মারা যাওয়ার পর থেকেই স্যারের মধ্যে চেঞ্জেস দেখা দিল। সেটা হচ্ছে ওই যে বললাম, পরিষ্কার পরিচ্ছন্নতা একদম পছন্দ করতো না। বলছে এমন কি মাটি নিয়ে এসে, খাবারটা দেওয়া হয়েছে, আমরা খাবার খেতে দিয়েছি, মাটি নিয়ে এসে ভাতের সাথে মেখে ওই ভাত খেয়েছেন স্যার। ধুলো নিয়ে এসে ধুলো মেখে ভাতের সাথে খেয়েছেন স্যার। আমরা শুনছি, নিজের কানে শুনছি, হাঁ হয়ে যাচ্ছি, আমি রীতিমতো হাঁ হয়ে যাচ্ছি। আমি ভাবছি 2026-এ দাঁড়িয়ে কি কাহিনী শুনতে হচ্ছে আমাকে। এই আমি না বিশেষ করে হয়েছে, এগুলোকে আপনারা বানিয়ে বলছেন না সত্যি হয়েছে? মানে 2026 গেছিলাম, মানে ডিসেম্বরের পর। হ্যাঁ, এই তোমাকে বললাম না, এই মার্চের প্রথমের দিকের কথা বলছি আমি। তোমার ডিসেম্বরের, সরি, ফেব্রুয়ারির কত বললো, 25 তারিখে, ফেব্রুয়ারির 25 তারিখ ওনার মা মারা যায়। আর আমি গেছিলাম, আমাদের কাছে খবর এসেছিল তোমার 3রা মার্চে, আমরা গেছিলাম 4th মার্চে ওদের বাড়িতে। 2026-এ 4th মার্চে আমরা বসে আমি ভাবছি কি আপনারা কি সত্যি এগুলো ঘটেছে না। বলছে দাঁড়ান, এখনো শেষ হয়নি, এটা তো সবে শুরু, মানে শুরুর দিকে বলছি আপনাদের। হ্যাঁ বললাম হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে বলছে যে অদ্ভুত ব্যাপার, ওনার চুলের ওপর আকৃষ্ট হলো। চুলে, আমরা দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে বলছি চুলের ওপর আকৃষ্ট মানে? বলছে চুলের ওপর আকৃষ্ট মানে যে কখনো চুল, নিজের চুল তো রয়েছে, নিজের চুলগুলো ধরে ধরে ছিঁড়ছে, মুখে দিচ্ছে, কখনো ম্যাডামের চুল টেনে ছিঁড়ে মুখে দিচ্ছে, এবং ম্যাডামের যে চুল ধরে যে খাচ্ছে, টানছে, মুখে দিচ্ছে, গিলছে, হ্যাঁ ম্যাডামের কিন্তু কোনো শান নেই। এমন কি আপনারা গিয়ে চলুন দেখবেন এখনো স্যার কি করছে। এবার আমরা বলছি কি করছে স্যার? বলছে আপনারা চলুন নিজের চোখে দেখবেন গিয়ে। এবার আমরা বলছি কোথায় স্যার? বলছে আউট হাউসের, মানে পেছনের বাড়ির পেছনের দিকটা রয়েছে। এবার বললে রাখে বিশাল মানে এরিয়া নিয়ে বাড়িটা, বুঝলে তো, পেছনে গোয়াল ঘর। ওখানে গিয়ে মানে তুমি বিশ্বাস করবে কিনা বা মানে
যারা শ্রোতা শুনছে তারা বিশ্বাস করবে কিনা আমি জানি না। আমি তো ভিডিওটা করিনি, যে ভিডিওটা করেছে আমি পরে তোমাদের লিংক হয়তো যখন ও রিলিজ করবে লিংক দিয়ে দেবো তোমাদের। দেখবে রীতিমতো ওনার পোষা ছাগল আছে, গরু আছে, ওখান থেকে উনি চুলগুলো দাঁত দিয়ে দিয়ে ছাগলের লোমগুলো তুলে তুলে খাচ্ছে। শুধু সিরিয়াসলি ছাগলের অমৃতা? লোমগুলো নয় ভগবান, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আমি তো যেহেতু দুজনের ইয়েতে আমি তো গল্প বলছি, ও তো ছবি তুলেছে, দেখেছে। যদিও আমাকে ভিডিও ক্লিপটা দেয়, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওই লোমগুলো না এরকম দাঁত দিয়ে দিয়ে ছিঁড়ছে, করে করে দাঁত দিয়ে ছিঁড়ছে, ঘাড়ের কাছে মাংস টেনে ছিঁড়ছে, আর ছাগলটা তারও স্বরে ম্যামা করে চিল্লাচ্ছে। বলছে আপনারা শুধু এটা তো দেখছেন, আশেপাশে বলছে ওই ছাগলের অবস্থাটা দেখুন। ছাগলের পেটের এইখানটা একটুখানি মাংস খোবলানো, চুল নেই। হ্যাঁ, লেজের এইখানটা, লেজের ওইখানটা তো চুল আছে তো, হ্যাঁ, ওই চুলগুলো নেই। গরুর চুলগুলো পর্যন্ত নেই, গরুর মাংসের ওখানে কামড়ানোর দাগ রীতিমতো। গরুর কোথায় কামড়েছে? গরুর এই যে কুঁজের এইখানটা হয় না, কুঁজ, যেখানটা কুঁজটা শুরু হচ্ছে একদম শুরুর ওইখানটা কামড়ানো, কামড়ে খেয়েছে ওইখানটা কত পুরো। এবং রীতিমতো ওইখানটা ডাক্তার দেখানো হচ্ছে, ওদের পশু চিকিৎসক এসে ওদের মানে মলম ফলম পট্টি করেছে। বলছে এইগুলো হচ্ছে মলম দিয়ে ইয়ে করে রেখেছে, বলছে এইগুলো স্যার করেছে, এবং নিজের চোখে তো দেখছেন স্যার কি করছে। আচ্ছা। তারপরে বলছে যে একদিন আর একটা, বলছে যে একদিন হঠাৎ স্যারের ঘর থেকে চিৎকার চেঁচামেচি, কি হয়েছে কি হয়েছে। ম্যাম তখনও সুস্থ ছিলেন, ঠিক আছে, ওইটা স্যারের দিকে হচ্ছে তখন প্রথমের দিকটা। তো আমরা সবাই ছুটে গেছি ঘুম থেকে উঠে, রগরাতে রগরাতে। ম্যাম ভয়ের চোটে, মানে ওর যে মা, মেয়েটির মা আর কি, ম্যাম ভয়ের চোটে বাইরে ঠকঠক ঠকঠক করে কাঁপছে। উনি বলছে, আর এরকম করে চুলটা ধরে রয়েছে, এই মাথার পেছন থেকে ম্যামের কোনো চুল নেই, ওই লম্বা চুল, ম্যামের কোনো চুল নেই, আধা ঝুলছে আধা নেই। বলছে আমি ঘুমাচ্ছি, হঠাৎ চুলটায় টান পড়তে উঠে দেখি উনি চুল খাচ্ছেন আমার। না, কিছু বলার নেই, এটা খুব ক্রিপি একটা এক্সপিরিয়েন্স বলছে। এরপরে যখন বলছে যখন এইসব খায়, খাওয়ার কিছুক্ষণ বাদে না বমি হয়। হ্যাঁ, বমি হওয়ার পর বলছে এই যে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন দেখছেন তো, এর কিছুক্ষণ বাদে, আপনারা থাকুন, এর কিছুক্ষণ বাদে উনি বমিটা করবেন, একদম আলকাতরা বমি, পুরো কালো এবং বেরোচ্ছে। প্রচন্ড দুর্গন্ধ। মানে আপনি 100 মিটার দূরে থাকলে ওই গন্ধটা নিতে পারবেন না, এতটাই দুর্গন্ধ বমিটায়। বলে আপনারা থাকুন, দেখতে পাবেন। আমি বলছি তাহলে ম্যাডাম এবার এ তো দেখতেই পাচ্ছি, এ তো নেওয়া যাচ্ছে না এই ব্যাপারগুলো। বলছে তখন দীপ যখন ওনার মাথায় হাতটা রেখে কিছু একটা ইয়ে করতেই এরকম ভাবে যখন তাকালো না, পুরো চোখগুলো লাল কটকটে, ওই সাদা অংশটা পুরো লাল হয়ে রয়েছে। হ্যাঁ, এরকম ভাবে এরকম ভাবে ও তো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ওর মাথার মধ্যে ইয়ে করতে এরকম আস্তে করে ঘাটটা তুলে এরকম তাকালো, চোখটা পুরো লাল, আমাদের দিকে তাকিয়ে বলল, নিকল যা, इधर से निकल जा, किसी को नहीं छोड़ूंगा मैं, किसी को नहीं छोड़ूंगा, निकल जा इधर से। ও বললো কোনো কাজেই দেবে না, মানে যে ও বলছে যে এটা যদি করতাম ও অন্তত শান্ত থাকতো। উনি মানে এই কথা বলে আবার উনি ওনার কাজ শুরু করে দিলেন, ওই ছাগলের মানে ওই ইয়েগুলো খাচ্ছে আর কি। বাবা, মানে না দেখলে না তুমি গাটা রীতিমতো, আমি বাড়িতে 2 দিন রীতিমতো খেতে পারতাম না, কিছু খেলেই না আমার ওই চোখের সামনে ওই জিনিসগুলো ভাসতো। এবং সত্যিকারের, বিশ্বাস করবে কিনা আমি জানি না দর্শকরা কতটা মন গড়া কথা ভাববে বা গাঁজাখুরি গল্প ভাববে, আমি জানি না, নিজের চোখে না দেখলে হয়তো এগুলো বিশ্বাস করা যায় না। একটা প্রভাবশালী ব্যক্তির নামে এত তো মিথ্যে কথা বলা যায় না।
পলিটিক্যাল লিডার উনিও। তা উনি যখন বমি করেন, সত্যি বাবা গো, ও তোমার অন্নপ্রাশনের ভাত এরপরে হুম আমরা যখন যাই, তো ওনাকে দেখার পর তো বেশিক্ষণ নেওয়া যায়নি আর কি, আমরা ভেতরে চলে আসি। হুম 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 হুম। ভেতরে আসার পর উনি যখন ওই মানে বমিটা করলেন দেখলাম, ভেতরে আসার পর বসে আছি, বসে থাকতে হুম। থাকতে ওনার বউয়ের চিৎকার শুনতে পেলাম। চিৎকার শুনে ওনারা তো বলছে আসুন আসুন আপনারা দেখুন কি করছে। হ্যাঁ, উনি আলাদা ঘরে, স্যার মানে ওই লিডার স্যার, স্যার স্যারই বলি, স্যার একটা ঘরে রয়েছে, ম্যাডাম একটা ঘরে রয়েছে, বুঝলে, আলাদা আলাদা। মানে যখন বমি করে স্যারকে ওই ঘরে শোয়ানো হয়ে গেছে লিডারটিকে, আর ম্যাডাম ওই ঘরে চিৎকার করছে। চিৎকার করছে যখন আমরা গেছি, গিয়ে বলছে ওই দেখো ও দাঁড়িয়ে রয়েছে, ও দাঁড়িয়ে রয়েছে। এবং ও যখন যে দিকটা আঙুল করছে সেই দিকটা হচ্ছে ওনার আলমিরা রয়েছে, আলমারি রয়েছে। আলমিরার ওইখানটা আমরা দেখলাম সত্যিকারের একদম, মানে খুব বেশি হাইটের না, কিন্তু একটা কার মানে ছেলে না মেয়ে বোঝা গেল না, কিন্তু ঘন কালো কিছু একটা অবয়ব ওই কোণার দিকে দাঁড়িয়ে রয়েছে। এবং ওইখান থেকে একটা গরম, মানে ঘরের ভেতর যে একটা গরম ভাব, এসি চলাকালীনও যে গরম ভাবটা ইয়ে রয়েছে সেটা বোঝা যাচ্ছে, যে এসির কোনো হাওয়াটা কাজ করছে না সেটা বোঝা যাচ্ছে, গরম হাওয়া। বলছে ওই তো ওখানে দাঁড়িয়ে রয়েছে, ও আমাকে মেরে ফেলবে, ওই বুড়িটা আমাকে মেরে ফেলবে, ও ও আমাকে মেরে ফেলবে। এবার আমরা তখন বলছি কি হয়েছে। এবার আমরা ওই দীপ যখন বলছে কি হয়েছে, দীপের দিকে ওরকম কটমট করে তাকিয়ে বলছে, হ্যাঁ আবার এসছিস, তুই আবার এসছিস, আমার ছেলেটাকে তো ওরকম ভাবে মুক্তি দিয়ে গেলি, মেয়েটার সাথেও তো থাকতে দিলি না, মেয়েটা তো চেয়েছিল আমার ছেলের সাথে থাকতে, তুই আবার এসছিস, তুই যতই চেষ্টা কর আমি ছাড়বো না। এবার আমি ধরেছি, তুই কাকে নিয়ে আসবি নিয়ে আয়, তো যা গুরুদেব আছে নিয়ে আয়, আমার ছেলেকে মারা, আমাকে মারা, আমার সমস্ত কিছু লিখিয়ে নেওয়া, আমি তো ছাড়বো না এবার। এবার তখন বলছে যে লিখিয়ে নেওয়া মানে, এবার আমরা তো জানি না যে লিখিয়ে নেওয়াটা মানেটা কি হয়েছে ব্যাপারটা। এবার মেয়েটি তখন বলছে যে আপনারা বাইরে আসুন, ও চিৎকার করতে থাকুক, ওরকম ওরকম দেখতে থাকে আর ওরকম ভুলভাল বলতে থাকে। এবার আমরা যখন বেরিয়ে এসে দীপ যখন জিজ্ঞেস করছে যে কি হয়েছে ব্যাপারটা, লিখিয়ে নেওয়া মানে কি লিখে নিয়েছে, বলছে যে আমার বাবা কি করেছে জানেন, যে বলছে মারা গেছে যখন ছেলেটির ওরকম সমস্ত আপনারা সবকিছু করে দিয়ে আসলেন, তার মাঝখানে আমার মা বাবা মেয়ে ছেলেটির মাকে ডাকে এবং সমস্ত কিছু কোনোভাবে ওই যে জমি জমা যা আছে কিছু টাকা পয়সা দিয়ে কিছু ইয়ে করে যেইভাবে হোক, প্রতারণা করে হোক, মেয়েটি কিন্তু সেটা জানে না, ওই জমি জমা নাকি লিখিয়ে নিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা। বলতে পারো কেড়ে নেওয়া হয়েছিল জমিটা, ঠিক আছে, হুম হুম। জমিটা কেড়ে নেওয়া হয়েছিল। জমিটা কেড়ে নেওয়ার পর তোমার হয় হচ্ছে ওই দুঃখটাই সহ্য করতে না পেরে হোক বা কিছু করেই হোক, উনি কিন্তু করেন, আত্মহত্যা করেন তাই তো? আত্মহত্যা করেন, সরি, আত্মহত্যা করেন। এরপর থেকে তো ওর বাবা মার মধ্যে এরকম প্রবলেমটা হয়। তারপরে আরো কাহিনী আছে। আচ্ছা। মেয়েটি বলছে আমার বাবা একদিন রাত্রির বেলা যে এরকম কাণ্ড কারখানা করে শুয়েছে চুপচাপ আলাদা ঘরে, হুম হুম আলাদা ঘরে চুপচাপ শুয়েছে, আর ওনার সাথে না কাজের একটা লোক শুতো আর কি, ঠিক আছে। তা উনি যখন শুয়েছেন হঠাৎ করে গোঙানির আওয়াজ, গোঙানির আওয়াজ করছে, গোঙানির আওয়াজ। এবার চাকর মানে যে কাজ, যে সর্বক্ষণের সাথী ওনার যে থাকে আর কি, সে উঠে পড়েছে ওই আওয়াজে, আওয়াজে উঠে উনি দেখছেন যে তোমার উনি ওরকম একদম চোখ মুখ উল্টে গেছে, বুঝলে তো, পুরো সাদা হয়ে গেছে, মনি ফনি বলতে কিচ্ছু নেই।
আর ওনার মুখের ওপর উনি নাকি পুরো পরিষ্কার দেখতে পেয়েছেন যে ছেলেটিকে যেভাবে মারা হয়েছিল, ঠিক আছে, ঠিক সেই ছেলেটি, উনি তো শুয়ে আছেন ওরকম ভাবে, ওনার সমান্তরালে ওই ছেলেটিও মুখোমুখি শুয়ে রয়েছে। আর ওনার ওই মানে ওনার ছেলেটির গা থেকে যে রক্তগুলো পড়ছে, ওর গায়ে ফোঁটা ফোঁটা গুলো পড়ছে, লোকটির গায়ে, মানে স্যারের গায়ে ফোঁটা ফোঁটা পড়ছে। এটা নাকি উনি মানে যে সর্বক্ষণের সাথী ছিলেন, মানে সাথী আর কি, যে শুয়েছিলেন আর কি ওনার সাথে, সে কিন্তু বলেছে, তিনি পুরো চাক্ষুষ করেছিলেন। আর বলছে আমি যখন ওরকম দেখছি, একটি দরজার ওখান থেকে একটা হাসি, মেয়েদের মানে একটা বয়স্ক মহিলা যেরকম হাসে, খুব আনন্দ পেলে ওনাকে তরপাতে দেখছে যে উনি কথা বলতে পারছে না, চোখগুলো উল্টে গেছে, ইয়ে করছে, আর উনি ওরকম ভয়ে রয়ে, মানে ওই কাজের যে লোকটি শুয়েছিলেন সেও ওরকম ভয়ে ইয়ে রয়েছে। তার যে একটা ওই মায়ের যে একটা দেখে খুশি হওয়া, ওরকম খুশির হাসি উনি শুনতে পেয়েছেন, কিন্তু কাউকে কিন্তু দেখতে পাচ্ছেন না দরজার ওখানে। শুধু উনি দেখছেন ওরকম টপ টপ করে ওই ছেলেটি শুয়ে রয়েছে, টপ টপ করে ওই লিডারের মুখের, স্যারের মুখে টপ টপ করে পড়ছে। ওইটা দেখে উনি ওখানেই অজ্ঞান হয়ে যায় চিৎকার করে। ও আর নিতে পারেনি। পরবর্তী সময় যখন ওনার নিজে থেকে যখন জ্ঞান ফেরে, তখন উনি দেখছে ওই লোকটি কি করছে জানো, মানে ওই স্যার ওনার চুল ধরে ধরে সামনে থেকে চুলের এখান থেকে খাচ্ছে, বলছে আমার চুল ন্যাড়া এই কারণে। ব্যাপারটা তারপরে বলছে যে মাঝে মাঝেই স্যার আর ম্যাডাম কি করে, মানে ওনারা যারা রয়েছেন আর কি, স্যার আর ম্যাডাম কি করে, যে জায়গাটায় ছেলেটিকে মারা হয়েছিল সেই জায়গাটির কাছে গিয়ে হাউ হাউ করে কাঁদে আর বাবা বাবা করে চিল্লায়। বেটা, সরি, বাবা বাবা তো আমি বাংলায় বলছি, বেটা বেটা করে চিল্লায় ওখানে দাঁড়িয়ে দুজনেই। বলছে যেটুকু মানে যে জায়গাটায় গাছটা রয়েছে, যে জায়গাটা, ওখানে গিয়ে ম্যাডাম মাঝে মধ্যেই ম্যাডাম ইয়ে করেন, ওখানে শুয়ে থাকেন, ওই মাটির ওইখানটা শুয়ে থাকেন, শুয়ে ঘাসে, ওইখানটা তো আর কিছু নেই, গাছের ওইখানটা মাটি ফাটি ইয়ে রয়েছে, ওইখানটা শুয়ে গড়াগড়ি দেবেন, হাত বোলাবেন, এরকম করবে। আমরা তখন বলছি এরকম হয় নাকি? বলছে হ্যাঁ, আমাদের চোখের সামনে ঘটছে, আপনারা রাতটা কাটালেই বুঝতে পারবেন। যে আমি মনে মনে করছি, বাবা এ দিনের বেলাতেই যা দেখছি, ও আর রাত কাটানোর দরকার নেই, বুঝেই গেছি। তারপরে ও তো মানে উনি তো ওই যে স্যার আর কি, উনি তো ওই অন্য ঘরে ছিলেন, ওইখান থেকে চিৎকার করছে খাবার দে খাবার দে করে। এবার খাবার দে করে যখন চিৎকার করছে, ও তো সেই ম্যাগাটালা থালা নিয়ে খেতে দিতে যাচ্ছে। এবার যখন আমরা বলছি এই থালাতে কেউ খাবার দেয় নাকি, তো পেট খারাপ হয়ে যাবে, মরে যাবে লোক, বলছে আপনারা দাঁড়ান, আপনারা বিশ্বাস করছেন না তো কেন আমরা ইয়েগুলো করছি, দেখুন। উনি পরিষ্কার থালাতে নিয়ে গেলেন, টান মেরে ছুঁড়ে ফেলে দিল খাবার, মানে প্লেট দৌড়ে ফেলে দিল। বলছে এই খাবার কেউ খায় না কি, এই খাবার কেন এনেছিস, আমার খাবার আমাকে দে। কি বলবে তুমি ভাবো। তারপরে ওই যে খাবারগুলো নিয়ে আসলো না, ওই যে ম্যাগট সালার খাবারের ওপরে ওরকম ওই চাপা চাপা ইয়ে করে ওই ম্যাগটস গুলো ঘুরে বেড়াচ্ছে, ওইগুলো আমরা নিজের চোখে দেখেছি, মহানন্দে খাচ্ছেন উনি। এবং উনি যে এত বড় একজন লিডার, ওনার কথাতেই সমস্ত কিছু মোটামুটি ইয়ে হয়ে যায়, সেখানে উনি পা ছড়িয়ে বসে, তো চুল ফুল কি, জামা কাপড়ের কোনো বালাই নেই, খালি গা, কোনো রকমে একটা প্যান্ট পরে রয়েছে, হাফ প্যান্ট পরে রয়েছে, পা ছড়িয়ে বসে, একদম পা ছড়িয়ে বসে
ওই উনি খাচ্ছেন ওরকম ভাবে, কি তৃপ্তি সহকারে। সে যদি দেখো মনে হচ্ছে কতদিনের বুভুক্ষু মানুষ উনি, মানে কতদিন খিদেই ওনাকে রেখে দেয়া হয়েছে, ওই জিনিসগুলো খাচ্ছে। ওই দেখে তো মানে আমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি নিজে গিয়ে বাইরে ঢেলে দিয়ে এসেছি। মানে এগুলো নেওয়া যাচ্ছে না, জাস্ট এতটা নোংরা জিনিস আমরা আমি অন্তত নিতে পারছি না। তারপরে এবার এবার উনি তো বললেন যে তাহলে তো আমার গুরুদেব তো এখন বলছে যে এখন তাহলে উপায়টা কি আছে এইগুলোর মধ্যে। ও এবার তখন বলছে আমার তো গুরুদেব এখন নেই এই মুহূর্তে, ঠিক আছে আমার আর একজন আছে চেনা, ওনাকে নিয়ে আসছি, দীপই বলল। এবার তো আমরা বেরিয়ে চলে আসি। এবার যখন আমরা রাস্তায় বেরিয়ে চলে আসছি, বেরিয়ে যখন চলে আসছি, ওই যে ছাদের ওপর ওই যে দেখেছিল বললাম যে মহিলা আর একটা ছেলেকে, মানে ওনার মেয়েটাকে আর ছেলেটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, আমরাও কিন্তু দেখলাম। ওইখানটা দাঁড়ানো সত্যিই সম্ভব না, সত্যিই সম্ভব না ওখানে দাঁড়ানো। পুরো ওই মেয়েটি যে অ্যাকিউরেট যা ড্রেস পরেছিল এবং ওই ছেলেটিকে তো ফটোতে দেখেছি, ওই মানে ছেলেটির পেছনটা দাঁড়িয়ে মেয়েটি এরকম মুখোমুখি দাঁড়িয়ে দুজনে গল্প করছে বেরোনোর সময়। কিন্তু ওখানে মানে আমরা যখন বেরিয়ে আসছি, মেয়েটিও কিন্তু খুব মানে ও যে ওই তৎক্ষণাৎ ওপরে গিয়ে কারুর সাথে গল্প করবে উপায় ছিল না, কারণ 3 তলার ওর নিচে ছিল আমাদের সাথে। এটা আমরা নিজেরাও দেখেছি। এবার তো যথারীতি আমরা চলে আসি। চলে আসার পর দীপ নাকি আমি বলেছি আমি আর যেতে পারবো না ভাই, আমাকে ক্ষমা দে, ও যা দেখার দেখে নিয়েছি। বলছে না লাস্টেরটা তো দেখতে হয়, চ না কি আছে। তো ঠিক আছে, আর একদিন ওনার আর একটা যে চেনাশোনা উনি ওনাকে নিয়ে গেলেন। ওনাকে নিয়ে যেতে উনি বলছেন আমি এখানে ঢুকবোই না, একদম ডিনাই করে দিল। ওই গেটের সামনে উনি হ্যাঁ বলছে এ কোনোভাবে ঠিক করা যাবে না। ও আমাদের বলছে যে আপনি যত বড় তান্ত্রিকই নিয়ে আসুন, যত বড়ই অঘরী নিয়ে আসুক না কেন, ও ওনাদের ঠিক করা যাবে না। এরপরে তো উনি এলেন না। তার মধ্যে না কি ও তার আগে বলতে ভুলে গেছি, আমাদের খবর দেওয়ার আগে নাকি আরো 3 জনকে আনা হয়েছিল এবং 3 জনেরই কিন্তু মর্মান্তিক মৃত্যু হয়েছিল। প্রত্যেকটা ওখান থেকে বেরিয়ে যখন ওনারা চলে যাচ্ছেন তারপরেই নাকি অ্যাক্সিডেন্টে 3 জনেরই মৃত্যু ঘটে। তো তারপরে উনি তো ঢুকলেনই না। তো ওনার গুরুদেবের সাথেও ঘটনা করা হলো, তোমার কথা বলা হলো। গুরুদেব বলছে ও বাড়িতে কিছু করা যাবে না, যা করে রেখেছে, যা হয়ে রেখেছে ও কোনোভাবেই সম্ভব না। তো তার মধ্যে আবার দীপের কাছে ফোন আসে, বলে ইমিডিয়েট আপনারা আসুন, মানে আপনি আসুন আর একবার এসে দেখে যান, আমরা কোনোভাবে সামাল দিতে পারছি না। তো কি হয়েছে, তো বলছে যাবি, আমি বলছি ঠিক আছে যাবো। মানে ওরকম তো নোংরা তো পুরো মানে বাইরেটা নিট অ্যান্ড ক্লিন, ভেতরটা তো ওরকম নোংরা। তারপরে আমরা গিয়ে দেখছি কি বলতো, যে লোকটাকে কিছুদিন আগে ওরকম তাগড়া জোয়ান অবস্থায় দেখে এসেছি, মানে হাট্টা কাট্টা, এখানকার লোকেরা এমনি হাট্টা কাট্টা, হ্যাঁ হাট্টা কাট্টা, সেই মানুষটা এই কয়েকদিনের মধ্যে জাস্ট 1-1.5 সপ্তাহের মধ্যে একদম শীর্ণ রোগাকৃতি হয়ে গেছে। মানে সে গালগুলো ঢুকে গেছে, চেনা যাচ্ছে না লোকটাকে। কি করে হতে পারে তুমি বলো, কি করে হতে পারে? এটা বিশ্বাস করার কথাই না। বলছে আপনারা স্যারের চেহারাটা দেখুন। আমরা ঢুকে বুঝতেই পারিনি এটা স্যার প্রথমে, কি চেহারা হয়েছে। বলছে এটা তো স্যারের চেহারা, ম্যাডামকে গিয়ে দেখুন। ম্যাডামকে গিয়ে দেখছি, ম্যাডামের আধা আধা চুল,
এখান থেকে খোবলানো, ওখান থেকে খোবলানো, ওখান থেকে চুল নেই, গায়ের মধ্যে নোকে আঁচড়ানো, এখান থেকে গাল থেকে আঁচড়ানো, হ্যাঁ, নিজের হাত কামড়াচ্ছে, পা কামড়াচ্ছে, এরকম অবস্থা। যখন আমি অন্তত প্রথমবার দেখেছিলাম তখনও কিন্তু ম্যাডামের এতটা খারাপ অবস্থা হয়নি। তারপরে বলছে বলছে যে দীপ বলছে যে এইগুলো দেখুন, ওদের বলছে যে এইটার কোনো উপায় নেই। এটা দেখুন, আপনারা নিজেরাও দেখেছেন যে কি অবস্থা করেছে ওনাদের। আমিও দুজনকে নিয়ে এসেছি, দুজনের কেউই রাজি না। বলছে তাহলে এই কাজকর্ম ইয়েগুলো কি করে হবে? তখন বলছে যে এই যে এই যে ওনার যে এত কিছু রয়েছে, ওনার মেয়েও দেখুন, ওনার মেয়ে এখন অতটাও বড় হয়ে যায়নি ওনার মতন যে সবকিছু বুঝবে। এখন তাহলে কি হবে? সবাই এরকম করছে। তখন ওই লোকটি এসে বলছে, আরে চিন্তা করবে না, ওইসব কিছুই থাকবে না, রাজ্যও যাবে রাজাও যাবে, রাজ্যও যাবে রাজাও যাবে, বুঝলে? এরকম করে বলছে ওই লিডারটি, মানে স্যার আর কি। রাজ্যও যাবে রাজাও যাবে, কিছুই থাকবে না, ও মেয়েও থাকবে না, তোরাও থাকবি না, কেউই থাকবে না, সব শাস্তি হবে, এ তো সবে শুরু, গুনতে থাক দিন, এরকম করে বলছে রীতিমতো লোকটা, জানো? আমাদের লোকটার গলাতেই বলছে, কোনো মেয়ে ছেলের গলাতে কিচ্ছু না। বলছে তোরা কি ভেবেছিস, আমাদের বলছে, তোরা কি ভেবেছিস এখানে কি শুধু আমিই আছি নাকি? আমি কি এতই আমার শক্তিশালী? যারা আছে তারা অনেক বেশি শক্তিশালী, তাদের সাথে করে নিয়ে এসছি। তাহলে আমাকে চিনিসনি তোরা, চেষ্টা কর, দেখ, এরপরে আরো চেষ্টা করে দেখ, যারা যারা নিয়ে আসবে তাদের কি পরিণতি হয়। আমাদের বলছে রীতিমতো, জানো লোকটা, মানে আমরা তখন ভাবছি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, কাকে দেখছি না দেখছি, বা নিজে যতই হোক না কেন নিজেদেরও তো ঘর সংসার রয়েছে। আহ, মানে তারপরে আমরা তখন বলছি যে আপনি ওরকম ভাবে কথা বলছেন কেন, আপনার কি প্রবলেম হয়েছে? দীপ তখন শান্তভাবেই বলছে, আমার তো কোনো কথা বলা বন্ধই হয়ে গেছে ভাই ওইসব দেখে। হ্যাঁ, আমি আর ওইসবের মধ্যে নেই, আমি সব তখন হচ্ছে আমি দর্শক, শ্রোতা তখন হয়ে গেছি, যে স্পিকটি নট আমার মুখ দিয়ে। তখন ও বলছে, তোরা চাইছিস কেন? তোরা কি চাস না একটা ছেলে একটা মা এদের নিয়ে মুক্ত হোক? দীপ বলছে ওদের শাস্তি তো ওরা পেয়েই গেছে। বলছে এটা তো সামান্য শাস্তি, এর থেকেও অনেক বড় শাস্তি রয়েছে। তারপরে ও তখন দীপ তখন বলছে যে শাস্তি রয়েছে বলতে এর থেকে বড় শাস্তি আর কি পেতে পারে? আপনারা চলে যান, আপনারা যা চাইবেন, অন্তত জীবনটা নেবেন না। বলছে আমাদের জীবন চলে গেল, ওদের জীবন নেব না মানে? এরকম করে বলছে। বেশি তর্ক করিস না, একদম গুরুগম্ভীর ভাবে বলছে, বেশি তর্ক করিস না, বেশি তর্ক করলে না এখানেই জানে মেরে রেখে দেব, বেরোতে দেব না এখান থেকে, জানে রেখে দেব, জানে মেরে। ও তো চুপ হয়ে গেল, উনি চলে গেলেন এরকম শাসিয়ে। শাসিয়ে যাওয়ার পর তারপরে আমরা বলছি যে এরকম ম্যাডাম না, তারপরে দেখছি কি ও যখন এরকম শাসাচ্ছে, ওই ওই ঘর থেকে আমরা শুনতে পাচ্ছি হিহি 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 করে হাসছে। হ্যাঁ, একদম মহিলাটা হাসছে, আর এইদিকের লোকটা মানে লিডারটি আমাদের সাজাচ্ছে, ওই ঘর থেকে হাসির আওয়াজ পাচ্ছি। আমরা ওখানে গিয়ে দেখছি, হ্যাঁ, বউটা কি করছে। এতদিন তো লোকটাকে আমরা দেখেছি যে করতে, ঠিক আছে, ও কি করছে শোনো, ও এবার কি করছে, নিজের, মানে তোমাকে বলতেও আমার খারাপ লাগছে, নিজের যে আন্ডার আর্মসের চুলগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বুঝতে পারছো কতটা? মানে
আমি তোমাকে বোঝাতে পারছি বুঝতে পারছি। নিশ্চয়ই। এরপরে আসল মজাটা শোনো, হুম টুইস্টটা এলো হচ্ছে, মেয়েটি বলল যে আপনাদের সাথে কিছু কথা বলার আছে। হুম মেয়েটির ঘরে নিয়ে গেল। হুম হুম মেয়েটির ঘরে নিয়ে যাওয়ার পর মেয়েটি বলছে আপনারা প্লিজ কিছু করবেন না। ওর মা যেরকম ধরে রেখেছে তো ধরেই রেখেছে, এবং বলছে আমাদের মেয়েটি কাঁদছে আর বলছে দেখুন আমার বাবা, আপনারা জানেন না, লিডার, তার হাতের মুঠোয় সমস্ত কিছু। কোনোভাবে আমার বাবা মাকে বা যারা আমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে তাদের কোনোভাবেই শাস্তি দেওয়া যেত না। হুম তার জন্য ও কি করেছে, ও আবার নতুন কারুর কাছে, কোনো এক বলতে পারো ডাইনির কাছে, ঠিক আছে, ডান যারা শেখে বা ডাইনি বিদ্যা যারা শেখে হুম তাদের কাছে গিয়ে তার মা বাবার জিনিসপত্র দিয়ে ওদের শাস্তির জন্য আরো কাউকে মানে কোনো আত্মাকে চালান করেছে। এবং এতটাই শক্তিশালী, মেয়েটি বলছে আমি এতটাই শক্তিশালী চালান করেছি, ওদের না নিয়ে কোনোভাবেই যাবে না। আর আপনারাও যদি চেষ্টা করেন আপনাদের কিন্তু মানে জীবনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি আপনারা নিজেরাও নিজেদের প্রাণটাও হারাতে পারেন। আমি চাই এইভাবে আমার মা বাবাকে শাস্তি দেয়া হোক। শাস্তি দিয়েছি আমি, মানে ও বলছে যে মোট কথা আমি এইভাবে আমার মা বাবাকে শাস্তি দিয়েছি, মানে কারণ নিজের মেয়ে নিজেই করেছে এটা? নিজের মেয়ে নিজেই করেছে, আমাদের কাছে স্বীকার করেছে। কারণ এতটা অবনতি, এতটা কিছু, এবং শুধু একটা কিছু করেনি, একটা আত্মাকে চালনা করা হয়নি ওদের মধ্যে, তোমার রক্ত পিচাসকে চালনা করা হয়েছে ওদের মধ্যে। রক্ত পিশাচ? রক্ত পিশাচকে চালনা করেছে নাকি? সেটা কি? রক্ত পিশাচ কি আমি বলতে পারবো না, আমার এই পক্ষে মানে আমি জানি না। তো এই যে বলছে যে ওনার বাবার যে দিনকে দিন যে ডিটোরিয়েট হচ্ছে, ওনার বাবার রক্ত নাকি ওই মানে উনি নাকি মানে ওই রক্ত পিশাচি নাকি খাচ্ছে, এবং যার জন্য দিন দিন এরকম ভাবে শুকিয়ে যাচ্ছে, এবং এইভাবেই নাকি তার শেষ হয়ে যাবে শরীর থেকে সমস্ত রক্ত। এবং সত্যিই দেখলাম যে আচ্ছা ফ্যাকাশে আচ্ছা মার্কা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ও যেটা বলছে, আমি সত্যি কথা বলতে আমি এই রক্তপিশাচ সম্পর্কে জানি না ব্যাপারটা, ও যেটা মেয়েটি আমাদের কাছে স্বীকারোক্তি করেছে সেটাই আমি বলছি, যে Okay. মেয়েটা চেয়েছে, মানে এটাই হচ্ছে যে নিজের ভালোবাসাকে ওইভাবে হারাতে দেখে নিজের মা বাবার প্রতিও কোনো দয়া মায়া না দেখিয়ে যে এরকম শাস্তি দিতে পারে একটা মেয়ে, নিজের মেয়ে, মানে এটা আমার কাছে অদ্ভুত। বলছে আমি এইভাবে প্রতিশোধ নিয়েছি মা বাবার ওপর। ওর তো কোনো দোষ ছিল না, ওর মায়েরও কোনো দোষ ছিল না, সত্যিই খুব ভালো ফ্যামিলি, তারা আমাকে মেয়ে ভাবতো, তার তো বাবাও ছিল না। আমি তখন জিজ্ঞেস করেছি এই যে তুমি যে এইগুলো করলে, মা বাবার যে এরকম অবস্থা দেখছো, মা বাবার যে এরকম অবস্থা, তোমার খারাপ লাগে না? বলছে না, আমার কোনো খারাপ লাগে না, আমার আনন্দ হয়। ওরা যখন এরকম করে, ওদের ওপর যখন অত্যাচার হয়, আমার দেখে আনন্দ হয়, পাশবিক একটা আনন্দ পাই আমি। বলতে পারো এটা আমাদের মানে বলছে রীতিমতো হাত জোর করে রিকোয়েস্ট করছে যে এইটা তোমরা আর কিছু করো না, আমাকে তো তোমরা বাঁচিয়েই দিয়েছো ওর কাছ থেকে ইয়ে করে, এইটা তোমরা করতে যেও না, যদি করতে যাও আমি কিন্তু তোমাদেরও প্রাণে মেরে ফেলতে পারি। তাই এরপরে তো আর কিছু করার থাকে না, ও নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে ছেলেটির মার, নিজের বয়ফ্রেন্ডের হত্যার প্রতিশোধ এইভাবে সে নিল। হয়তো আর ও নিজেও বলেছে খুব বেশি হলে হয়তো এই মাসটা যাবে কিনা সন্দেহ দুজনের। খবর আপনারা ঠিকই পেয়ে যাবেন। তো সাংঘাতিক ঘটনা ছিল। সাংঘাতিক, মর্মান্তিক, এটা আমার কাছে সাংঘাতিক তো অবশ্যই, তার সাথে মর্মান্তিকও বটে। যে
একটা নিজের মেয়েকে কিভাবে মেরে মানে নিজের মেয়ের ভালো করতে গিয়ে ক্ষতি করে ফেললো এতটা, এবং নিজের মেয়েও কিভাবে প্রতিশোধ নিল। আর সত্যি কথা বলতে কি বলতো, এই পুলিশ আইন আদালত এইসব করে দিনের পর দিন ওই জমেই, আলটিমেটলি কিছুই হয় না। ও বলছে আলটিমেটলি কিছুই হয় না। আমার বাবা যা কিছু যা রয়েছে, যার পাওয়ার ওনার হাতে, তো এর কোনো শাস্তিই হতো না, এই সামান্য ধামাচাপা পড়ে যেত। হয়তো খুব বেশি হলে মানে খুব বেশি হলে জেলে যেত, টাকা পয়সা দিত, জেলে আরামসে থাকতো, কোনো ব্যাপারই ছিল না। এই কষ্টটা আমার বাবা মা যা পেয়েছে সেটা আইন অন্তত আমার বাবা মাকে দিতে পারতো না। তো এটা আমি নিজের চোখে দেখলাম। তো আমরাও আর কোনো কেসটা করিনি, এবং ওই দীপদার মানে দীপের গুরুদেবও বলেছে যে এটা ওদের হাতেই ছেড়ে দাও। মানে এমনি যা খারাপ হওয়ার হয়ে গেছে, এবং প্রচন্ড শক্তিশালী করা হয়েছে ওই বাড়িটার মধ্যে, এবং ওদের না নিয়ে ছাড়বে না ওটা। তো ওটার কোনোভাবেই কিছু করা যাবে না, এটা অসমাপ্তই থেকে গেল ব্যাপারটা। মানে মেয়েটি যদিও চেষ্টা করলে হয়তো হতো, কিন্তু মেয়েটি আর চায় না যে ওর মা বাবা মুক্তি পাক। তো এটা আমার কাছে লেগেছিল যে মেয়েটিকেও আমি বলেছিলাম যে তুমি তোমার ডিসিশনটা নিতে করতে পারো, কারণ তারা জন্মদাতা পিতা, সে তোমার জন্মদাতা, জন্মদাতা, তাদের শাস্তি তো তুমি এইভাবে দিতে পারো না। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন কিউরিও ফাইটকে। আপনি যদি আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো তন্ত্র রিলেটেড হেল্প, কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে